কাল দেখো তোমাদেরকে জাস্ট কটা ডিভাইসেস, 1 2 3 4 5, হ্যাঁ, আপ টু বোধহয় এসএফ ইউনিট অব্দি তোমাদের কালকে বলেছিলাম। এবং এসএফ ইউনিট অব্দি যেগুলো বলেছিলাম সেখানে হচ্ছে তোমাদের কি কি জিনিস কিভাবে কাজ করে, তো এটার ছবি, এই জিনিসগুলো তোমাদেরকে সম্পর্ক মানে একটু জাস্ট দেখিয়েছিলাম। প্রত্যেকটা যে কটা জিনিস কালকে নাম লিখেছি, প্রত্যেকটা জিনিসের নাম এবং কোনটা কোন জিনিস যেন চোখের সামনে ভেসে ওঠে, সেইটা একটু চেষ্টা করবে। তার কারণটা হচ্ছে তোমাদেরকে কিন্তু যাবতীয় ডিজাইন, যাবতীয় ডিজাইনের যত নিউমেরিক্যালস আছে এইগুলো কোনোটাই বলে দেবে না, তোমার মাথা খাটিয়ে নিয়ে আসতে হবে যে কোনটা কতগুলো করে আমার লাগবে কোয়ান্টিটি। ঠিক আছে, যা কালকে ওই অবধি বলেছিলাম। নেক্সট মনে হয় যেটা ছিল, দাঁড়াও, স্যার ডিস্ট্রিবিউশন বোর্ড। হ্যাঁ হ্যাঁ, একটু বলে দিও তো একটা করে। ডিস্ট্রিবিউশন বোর্ড। ওকে, নেক্সট ছিল ডিস্ট্রিবিউশন বোর্ড। ডিস্ট্রিবিউশন বোর্ড এই জিনিসটা কিন্তু বিভিন্ন রকম হবে। বিভিন্ন রকম মানে কি, যদি এমনটা হয় যে ধরো এটা অনেক মানে, মানে ধরো আমি বলতে চাইছি ধরো একটু হাই রেটিং যদি হয়, হাই রেটিং মানে ধরো 10 কিলোওয়াট রেঞ্জে আছে, কি 10 কিলোওয়াটের থেকে বেশি আছে, 10 কিলোওয়াট কেন আরো বেশি, ধরো 20 কিলোওয়াট মতো রেঞ্জ আছে, 20 কিলোওয়াট কি তার থেকে বেশি, এইরকম যদি রেঞ্জ থাকে তাহলে ডিস্ট্রিবিউশন বোর্ডের ইন্টারনাল চেহারা একরকম হবে। যদি তার থেকে কম থাকে তাহলে আবার আরেক রকম হবে। ডিস্ট্রিবিউশন বোর্ড সবার বাড়িতে যদি থাকে, হয়তো সবার বাড়িতে নেই, বাট যেখানে দেখবে একটা জায়গায় 3 4টে এমসিবি রয়েছে, তুমি বলতে পারো ওটাই একটা ডিস্ট্রিবিউশন বক্স, তাই না? তার কারণটা কি, আমরা ঘরে কি করছি, ঘরে অর্থাৎ প্রত্যেকটা মানে আমার মিটার থেকে যে লাইনটা এলো তারপর সেই লাইনটাকে আমি কতগুলো ব্রাঞ্চে ভাগ করছি, তাহলে যেখান থেকে ওই ব্রাঞ্চিংটা হবে দ্যাট ব্রাঞ্চিং ইজ বেসিক্যালি কল্ড আস ডিস্ট্রিবিউশন বক্স। এই ডিস্ট্রিবিউশন বক্স যদি 20 কিলোওয়াটের উপরে হয় তখন তার ভিতরে বাসবার থাকবে। ঠিক আছে, যে কালকে বাসবার বলছিলাম, 20 কিলোওয়াটের উপরে মানে বুঝতে পারছো মোটামুটি এখানে তো 3 ফেজ আছেই, এবং 3 ফেজ যেহেতু আছে এবং 20 কিলোওয়াটের উপরে যদি রেঞ্জ থাকে বাসবারটাই দেওয়া উচিত। তোমরা ডিস্ট্রিবিউশন বক্স দেখেওছো অলরেডি, এসজিপি ল্যাবের যেটা রয়েছে ওটা একটা এসজিপি ল্যাবে তোমরা যেটা দেখেছো ওখানে দেখবে ডিস্ট্রিবিউশন বক্সটা আমি তোমাদের স্কুলে দেখিয়েছিলাম, ওখানে দেখবে বাস বার আছে, বাস আছে 20 কিলোমিটার উপরে রেঞ্জ হলে, আর তার নিচে হলে বাস বার দেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে সেটা যেরকম এমসিবি থেকে আমরা লাইনটাকে নিয়ে যাও সেভাবে নিয়ে গেলেই হবে। ঠিক আছে, এই ডিস্ট্রিবিউশন বোর্ড প্রত্যেকটা ইয়েতে মাথায় রাখবে যে ডিস্ট্রিবিউশন বোর্ড কিন্তু আমাকে একটা দিতেই হবে। কখন দেব না, আমি জাস্ট আফটার মিটার, মিটারে পরে মেন সুইচ হলো কাট আউটটা, সেই কাট আউটের পরেই হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড, এটা আমাকে দিতেই হবে। ডিস্ট্রিবিউশন বোর্ডের কি সাইজ হবে দেওয়াটা বড় কথা নয়, এর কি সাইজ হবে সেই সাইজটা সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া থাকতে হবে। থাকতে হবে মানে, যদি দেখো যে নর্মাল একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়, হয়তো 2টো বেডরুম একটা কিচেন, মানে এরকম একতলা কি দোতলা যদি এরকম একটা নর্মাল রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়, সেক্ষেত্রে যতগুলো তুমি ব্রাঞ্চিং এ ভাগ করছো, ভালো করে বোঝো, যতগুলো ব্রাঞ্চিং এ ভাগ করছো ততগুলো ব্রাঞ্চিং এর জন্য একটা করে এমসিবি তুমি ধরে নাও। ঠিক আছে, যতগুলো ব্রাঞ্চিং ভাগ করছো, যদি তোমার মনে করো যে এই রুম একটা একটা এমসিবি, ওই রুম একটা এমসিবি, কিচেন আর কমন প্যাসেজ মিলিয়ে একটা এমসিবি, বাথরুম আর বারান্দা মিলিয়ে একটা এমসিবি, তাহলে 4টে এমসিবি হলো ধরো। সেই এমসিবি গুলো সিঙ্গেল পোল অবশ্যই, সিঙ্গেল পোল এমসিবি যদি 4খানা বসাতে হয় তাহলে কত মাপের লাগবে দেখো, খুব বেশি হলে আমার দেখো 6 ইঞ্চি বাই 4 ইঞ্চির একটা বক্স হলেই দেখো তার মধ্যে ডিস্ট্রিবিউশন বক্স হয়ে যাবে। যদি তার থেকে বড় কিছু দিতে হয়, মানে অনেকগুলো ধরো ব্রাঞ্চিং এ ভাগ হবে, সেক্ষেত্রে যেরকম দরকার অর্ডারে সেরকম বড় দিতে হবে। বোঝা যাচ্ছে সবার কি বলতে চাইলাম আমি? ডিস্ট্রিবিউশন বোর্ডের সাইজ কি হবে সেই সাইজটা আমি শুধু বললাম। ধরে নাও এখন যাবতীয় আমরা যত ওয়ারিং করবো 6 ইঞ্চি বাই 4 ইঞ্চিতে হয়ে যাবে, কারণ তোমার ঘরেও 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি বোর্ড তোমার ঘরে অবশ্যই আছে, কোথাও না কোথাও একটা 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি রয়েছে, যেখানে আছে একটু আইডিয়া করে দেখে নাও। এই ধরো 6 ইঞ্চি, 1 2 3 4 5 6, ধরো 6 ইঞ্চি, আর এই হচ্ছে মনে করো 4 ইঞ্চি, তাহলে এই যে 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি তো এই সাইজ, তাহলে এই যে 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি সাইজে আরামসে এর মধ্যে 4টে এমসিবি বসে যাবে, 4টে হোক 5টা হোক এর মধ্যে আরামসে বসে যাবে, তাই না? তার মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ডের কিরকম সাইজ হবে জাস্ট একটা ব্রিফ আইডিয়া। ধরে নাও এখন আমরা 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি বক্সে করে নেবো 4টে যদি হয়, তারপর যদি দেখি 6টা বা 7টা হয়ে যাচ্ছে
তাহলে আমরা এর পরেরটায় যাবো, 8 ইঞ্চি বাই 6 ইঞ্চিতে যাবো। যদি এতে না হয় তারপরেরটায় যাবো, 12-10-এ যাবো বা 12-8-এ যাবো। হুম। তো এইরকম বিভিন্ন অর্ডারে আমরা দেখে নেবো যে কি বা পাচ্ছি বা না পাচ্ছি, সেরকম অর্ডারে আমরা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এটা খুব একটা ঝামেলার কিছু না, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন বোর্ডের ছবি আমি আর নতুন করে দেখাচ্ছি না, কারণ ডিস্ট্রিবিউশন বোর্ড আমি বলছি এটা কিছুই না, ধরো একটা বোর্ড, তার উপর দিয়ে এমসিবি গুলো বেরিয়ে আছে। আর এটা একটা ডিস্ট্রিবিউশন বোর্ড। আর এক রকমের ডিস্ট্রিবিউশন বোর্ড যেটা আমি বললাম বাস বার থাকবে, সে বাস বারের ভেতরের অ্যারেঞ্জমেন্ট তোমাকে ছবি এঁকে বা একটু করে দেখাতে হবে না। মনে করো ল্যাবে যেটা ছিল, তোমার নব গুলো খুললে ভেতরে 4টে বাস দেখা যাচ্ছে, সেই বাস হচ্ছে ডিস্ট্রিবিউশন বক্স। ওখান থেকে বাস থেকে লাইনটাকে ভাগ করা হয়, আর কিছু না, ঠিক আছে। তারপর কি ছিল গো? আচ্ছা, ডিস্ট্রিবিউশন বোর্ড নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে কিন্তু কোনো কিছু? জিজ্ঞাসা না থাকে স্যার স্যার বলো। 20 কেবির উপরে মানে 20 কিলোওয়াটের উপরে যে বাস বার ইউজ করবো, হুম। তো সেখানে কি এমসিবি ইউজ হবে না? সেখানে এমসিবি অবশ্যই ইউজ হবে, কিন্তু সেটা হচ্ছে দেওয়ালের ভেতরে মাউন্টিং না। এমসিবি বক্স যেটা হচ্ছে না, সেখানে এমসিবিটা কিরকম হচ্ছে, দেওয়ালের ভেতরে মাউন্টেড হচ্ছে। কিন্তু ওই যে বাস বারের যেখানে কনসেপ্ট আছে, যেখানে বাস বারের ব্যাপারটা হচ্ছে, ওখানে এমসিবি গুলো দেওয়ালের ভেতরে মাউন্টেড নাও থাকতে পারে। কালকে যেন একটা এসএ ইউনিট দেখালাম, দেওয়াল থেকে বেরিয়ে আছে বড় উঁচু, তার ভেতরে বাস বার গুলো থাকবে। তুমি নিশ্চয়ই কোনো ধরো কনসিল ওয়ারিং করছো, তো সেখানে মেটালের যে বক্সটা আছে, মেটালের বক্সটাকে তো তুমি দেওয়ালের ভেতরে গেঁথেছো, তো ওর ভেতরে কি বাস বার দেবে? কখনোই দেবে না। ওটার বাস বারের একটা অ্যারেঞ্জমেন্ট আলাদা, এক্সটার্নাল একটা বক্স থাকবে। এমসিবি ওর মধ্যে বসবে না, এমসিবি তারপরে বসবে, ঠিক আছে। কিন্তু মেন ডিস্ট্রিবিউশন বক্স আমি ওইটাকেই বলবো, তারপরে ওটার পরে এমসিবি গুলো বসবে। বা অনেক সময় ওইটার ভেতরেই এমসিবি লাগানোর অ্যারেঞ্জমেন্ট থাকে, ওই উঁচু মাথা যে বাক্সটা কথা বলছে, ঠিক আছে। এমসিবি ফিউজ এগুলো লাগানোর ব্যবস্থা করাই থাকে। নেক্সট কি আছে বলো? এমসিবি আছে। চারটে বলো একবার, এমসিবি, এমসিসিবি, ইএলসিবি আর আরসিসিবি। আই থিঙ্ক অল অফ ইউ এই জিনিসটা মোটামুটি জানো, ঠিক আছে। এইগুলোর নাম আমি বলেছিলাম হালকা করে। কে মানে কতজন আছো যারা মোটামুটি এই জিনিস তিনটে সম্পর্কে জানো না? স্যার আমি আছি। আচ্ছা আচ্ছা, অনেকে আছে, সে দু একটা হাত তুলেছে। তো মিনিয়েচার সার্কিট ব্রেকার আমরা কাদেরকে বলবো? এই মিনিয়েচার সার্কিট ব্রেকার মানে হচ্ছে আমার এখানে একটা যেরকম সার্কিট ব্রেকিং হয় আর কি, মোরলেস, ধরো সেটা সিঙ্গেল পোল হোক, কি 2 পোল হোক, কি 4 পোল হোক, যাই হয়ে থাকুক, বা 3 পোল হয়ে থাকুক, এমসিবি রেটিংটা হচ্ছে, অর্থাৎ কত অ্যাম্পিয়ার থেকে স্টার্ট হয়, ওটা 6 অ্যাম্পিয়ার থেকে স্টার্ট হয়, ঠিক আছে। 6 অ্যাম্পিয়ারের 6 অ্যাম্পিয়ার এমসিবি পাওয়া যায়। কি কি রেটিং এর পাওয়া যায় বাস একটু লিখে নাও, তাহলে তোমাদের কাজটা করতে সুবিধা হবে। 6 অ্যাম্পিয়ারের এমসিবি পাওয়া যায়, তারপরেই পাওয়া যায় 16 অ্যাম্পিয়ারের এমসিবি। অনেক সময় 20 অ্যাম্পিয়ারও মাত্রাটা পাওয়া যেত, 20 অ্যাম্পিয়ার এখন আর পাওয়া যাচ্ছে না। 25 অ্যাম্পিয়ার পাওয়া যায়, 32 অ্যাম্পিয়ার পাওয়া যায়, 40 অ্যাম্পিয়ার পাওয়া যায়, ঠিক আছে। এরপর পাওয়া যায় তোমার 80 অ্যাম্পিয়ারে পাওয়া যায়, 100 অ্যাম্পিয়ারের পাওয়া যায়, 125 অ্যাম্পিয়ারের পাওয়া যায়, তারপর হচ্ছে 160 অ্যাম্পিয়ারের মতো পাওয়া যায়। হুম। অর্থাৎ এমসিবি এইরকম কারেন্ট রেটিং গুলোর উপর ডিপেন্ড করে পাওয়া যাবে। হ্যাঁ, 10 অ্যাম্পিয়ার হবে না? 10, 10, পরে 10 বলছো 10? হ্যাঁ হ্যাঁ না নয়, হয় নেই তো, 6 পর তো একদম 16। স্যার 10 তুমি B10 দেখেছো? হয় কিন্তু স্যার B10 হয়। স্যার আমার বাড়িতেই 10 লাগানো আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা তো ঠিক আছে, সরি, তাহলে আমি ওটা জানতাম না। 6 পর তাহলে 10 একটা হয়, তোমরা এখন বলছো এখানে থাক একটা।
আমি এটা 10 অ্যাম্পিয়ার এমসিবি কখনো আমি দেখিনি, তো সেই জন্য আমি জানতাম না। যাই হোক, তোমাদের তো এগুলো জানার আছে। 10 অ্যাম্পিয়ার এমসিবি এমনি নর্মালি তুমি যে এখানে ডিজাইন করবে না, এখানে সব দেবে 6 এর পর একদম ডাইরেক্ট 16 ইউজ করেছে, মাঝখানটা কিছু ইউজ করেনি। যাই হোক, ঠিক আছে, তুমি 10 দিতে পারো। তবে যে কথাটা বললে B10 দেওয়া আছে, আমি বলবো বিটা না ইউজ করতে, বি না ইউজ করাই ভালো। চেষ্টা করো ইউজ করতে সি ক্লাস। একটা হাত তুললো, কিছু বলবে? স্যার বলছিলাম এখনকার দিনে নতুন যে ওয়ারিং গুলো শুরু হচ্ছে এখানে স্যার প্রত্যেকটা রুমে আলাদা করে এক একটা এমসিবি দিচ্ছে, ওগুলো কত রেটিং এর দিতে হবে? সব আসবো, বলে দেবো ডিটেল। মোটামুটি ধরো ধরে নাও প্রত্যেকটা রুমে যে আলাদা হয় প্রায় 6 অ্যাম্পিয়ারের কাছাকাছি থাকবে, 6 অ্যাম্পিয়ার রেঞ্জেরই থাকবে। তবে একটা কথা বলি, আহ, প্রত্যেকটা রুমে এমসিবি মানে কি? প্রত্যেকটা রুমে কি রুমের ভেতরে এমসিবি? হ্যাঁ স্যার, এখন দেখছি প্রত্যেকটা রুমের ভিতরে ভিতরে দিচ্ছে বোর্ডেতে। যদি দিয়ে থাকে ওয়ারিং এর স্কিমটা ভুল। যদি দিয়ে থাকে ওয়ারিংটা ওইরকম ওয়ারিং করা উচিত নয়, স্কিমটা পুরো ভুল। লাইনটা জ্বলে গেলে না কিছু করা থাকবে না। এমসিবি যেখান থেকে লাইন ভাগ টু ওয়ে সুইচ, হুম, বলো। টু ওয়ে যে সুইচ গুলো হয়, টু ওয়ে সুইচ বোর্ড গুলোতেও দিয়েছে এমসিবি একটা করে। আমি জানি না কেন এরকম ওয়ারিং স্কিম আছে, এরকম কিন্তু ওয়ারিং স্কিম হওয়া একদম উচিত না, জাস্ট উচিত না। যেখান থেকে লাইন ভাগ হলো, আমি যে ডিস্ট্রিবিউশন বক্সটা একটু আগে কেন বললাম, কারণ তোমার লাইনটা ভাগ হবে অবশ্যই ডিস্ট্রিবিউশন বক্স থেকে, তার আগে কিন্তু মানে সেটা ডিস্ট্রিবিউশন বক্স থেকে তুমি ডাইরেক্ট ভাগ করে দিলে, দিয়ে তুমি একদম বোর্ডে নিয়ে চলে গিয়ে ওইখানে এমসিবি দিলে, ইটস নট ফেয়ার। কারণ কিছু যদি বিপদ হয়, তোমার কিন্তু ওই লাইনটার কোনো প্রোটেক্ট পাবে না, কোনো প্রোটেকশন পাবে না ওই লাইনটা। তোমার যদি কনসিল ওয়ারিং হয় না, ওই ভেতরে পুরো লাইন চলে যেতে পারে। আর আননেসেসারি তোমার তারের খরচা অনেক বেশি, আননেসেসারি খরচাটা বেশি হবে। মানে আমি বলতে চাইছি, তারের খরচা বেশি হোক কি না, মানে তোমার যেরকম স্কিমটা বলছো, ওই অত জায়গায় যদি এমসিবি গুলোকে সেন্ট্রালাইজ না করে এমসিবি যদি ছড়াতে থাকো, তাহলে তোমার তারের খরচা 1 নম্বর বাড়বে। দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু যদি বাই চান্স একটা গন্ডগোল হয়, মানে এমসিবি ম্যাল ফাংশন করে বা কিছু একটা করে, গোটা লাইনটা কিন্তু জ্বলে যাওয়ার চান্স আছে। ওই রকম ওয়ারিং করা উচিত নয়। আর আরেকটা জিনিস আমি বলে দিই, এমসিবি মোটামুটি আমরা যে ধরনের এমসিবি গুলো ইউজ করি, বি টাইপ বি টাইপ বা সি টাইপ ইউজ করার কথা বলে, কিন্তু রেকমেন্ডেড হচ্ছে সি টাইপ। বি টাইপটা ইউজ না করাই ভালো। বি টাইপ আর সি টাইপের মেজর ডিফারেন্সটা কি? মেজর ডিফারেন্সটা হচ্ছে তোমার এমসিবিটা কতক্ষণ তার সার্জ কারেন্ট বা তোমার কত স্মুথলি তোমার ওই ইনভার্স স্কেলটাকে অ্যাচিভ করছে, তার ক্লাসিফিকেশন অনুযায়ী হচ্ছে সি। অর্থাৎ মানে তার সেই অনুযায়ী ক্লাসিফিকেশন। ক্লাস সি মানে হচ্ছে একটু হায়ার রেটেড। হায়ার রেটেড মানে তার প্রোটেকশন স্কিমটা অনেক বেটার বিএর থেকে। তুমি যদি নর্মাল লাইট আর ফ্যান চালাও তাহলে বি ক্লাস ইটস ওকে, বাট যদি কোনো এসএমপিএস, কোনো স্টেবিলাইজার, এই ধরনের সফিস্টিকেটেড লোড ইউজ করো যেখানে প্রায় রোটার ফ্ল্যাকচুয়েশন আসছে, সেখানে কিন্তু বি টাইপ কিন্তু বেশি দিন ভালো নাও চলতে পারে। এটা বেটার হচ্ছে সি টাইপ লাগানো। তোমরা এইখানে যতগুলো রেটিং মানে এমসিবির ইয়ে করবে ডিজাইনের ব্যাপারে, আমি রেকমেন্ড করছি সব সি ক্লাস সি টাইপই দেবে। C6 দেবে কি C16 দেবে। C16 মানে ক্লাস সি 16 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই চেষ্টা করবে এই রেঞ্জের এগুলো দিতে। মিনিয়েচার সার্কিট ব্রেকার একটা পার্টিকুলার রেঞ্জ অবধি এটাকে ডিজাইন করা হয়েছে, কারণ মিনিয়েচার সার্কিট ব্রেকার দেখতে ছোট, আকারে ছোট। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস আমি বলে দিই, মনে পড়ে গেল। এমসিবি কিন্তু প্রশ্ন ধরেছে সিঙ্গেল পোল না ডবল পোল ইউজ করবে। তোমাদেরকে একটু জিজ্ঞাসা করি, কোনটা ইউজ করা যেতে পারে, সিঙ্গেল পোল না ডবল পোল? তোমরা নিজেরা কেউ বলো। স্যার সিঙ্গেল পোল। সিঙ্গেল পোল, আমার উত্তরটা হচ্ছে যে সিঙ্গেল পোল আর ডবল পোল দু রকমের ইউজ হবে, ডিপেন্ড করছে কি ধরনের লোড আছে তার উপর। যদি এসি থাকে, আমি আগেই বলছি যে ডিস্ট্রিবিউশন বক্সের ভেতর দিয়ে কিন্তু এসি কে নিয়ে যাওয়া নট রেকমেন্ডেড। আমি আগেই বলেছি ডিস্ট্রিবিউশন বক্সের মধ্যে করতে পারো বা সাইডে করতে পারো, কিন্তু তার ডিস্ট্রিবিউশন একটা সম্পূর্ণ আলাদা রকম হয়। তো প্রত্যেকটা রুমে রুমে যেগুলো লোড পাঠিয়েছো, দোজ আর সিঙ্গেল পোল।
ইটস ওকে। বাট যখনই এসি বা কোনো বড় কোনো লেদ মেশিন অথবা কোনো সাবমার্সিবল পাম্প এই ধরনের যদি লোড থাকে, তাহলে সেগুলো চেষ্টা করো ডবল পোল এমসিবি ইউজ করতে, পার্টিকুলার ওই লোড গুলোতে। মাথায় রেখে দেবে, আমরা সিঙ্গেল পোল এবং ডবল পোল এমসিবি ইউজ করব, মানে আমাদের সিঙ্গেল ফেজ ওয়্যারিং সাথে সিঙ্গেল পোল এবং ডবল পোল এমসিবি ইউজ করব। এবং প্রত্যেকটা রুমে রুমে যে ব্রাঞ্চিং গুলো হচ্ছে, রুম ব্রাঞ্চিং গুলোতে সিঙ্গেল পোল ইউজ করার চেষ্টা করব। যেখানে এসি সাবমার্সিবল পাম্প ফর দোজ কেস উই উইল ইউজ টু ডবল পোল এমসিবি। ঠিক আছে, কারণ ওখানে ফেজ আর নিউট্রাল দুটোকেই কাটতে। হ্যাঁ বলো। বলছি একটা ডবল পোল ইউজ করা আর দুটো সিঙ্গেল পোল ইউজ করা, না 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 আকাশ, মানে দুটো আলাদা জিনিস। মানে একটা ডবল পোলের জায়গায় তুমি যদি দুটো সিঙ্গেল পোল ইউজ করো, প্রোটেকশন স্কিম তোমার কাজ ঠিকঠাক নাও করতে পারে, এবং সেটা বেশি ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস? তার কারণটা হচ্ছে, যদি কখনো এমনটা হয় যে ধরো কোনো একটা মোমেন্টে একটু হাই অ্যাম্পিয়ার গেছে, হাই অ্যাম্পিয়ার গেছে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো যখনই এরকম হাই অ্যাম্পিয়ার যাচ্ছে বা কোনো একটা কারণ হচ্ছে, আমি আগেই বলছি এসি সাবমার্সিবল পাম্প এই ধরনের হাই লোড গুলোকে আমি ডবল পোল দিতে বলছি। কেন? কারণ ওদের ক্ষেত্রে যদি কোনো ফল্ট হয়, ফেজ নিউট্রাল দুটোকেই কাট করো। এবার তোমার যদি ধরো একটা লাইনে কাজ করলো, আরেক লাইনটা কাজ করলো না, বাই চান্স হতেই পারে, তুমি কখনো গ্যারান্টি দিতে পারো না যে স্যার 6 অ্যাম্পিয়ারের উপরে গেলে যে এমসিবি ট্রিপ করবে। দুটোই কি ট্রিপ করবে? 7 অ্যাম্পিয়ার যদি এসে 7 অ্যাম্পিয়ারই ধরো বেরিয়ে যায়, দুটোই কি ট্রিপ করবে? দুটো ট্রিপ করতে নাও পারে, তুমি গ্যারান্টি দিতে পারো না দুটো একসঙ্গে ট্রিপ করবে কি না করবে। সেই জন্য হয়তো একটা ট্রিপ করে একটা ট্রিপ করেনি। এবার যদি এমন হয় বাই চান্স ধরো নিউট্রাল লাইনটা ট্রিপ করে বসে রইলো, ফেজের লাইনটা ট্রিপ করেনি, সেটা তো আরো বেশি ডেঞ্জারাস। ডবল পোলটা কেন? ডবল পোল দেখো, এক একটা সিঙ্গেল পোল এমসিবির ভেতরে যা আছে, একটা ডবল পোল এমসিবির ভেতরে অলমোস্ট তাই আছে। কিন্তু ডবল পোলে কি বাইরে দিয়ে একটা লিভার কমন করা আছে, অর্থাৎ একটা এমসিবি যদি ফল করে, ও আর একটাকে ফল করাতে জোর করে বাধ্য করে দেবে। এটা ফল করলে ওটা করবে, বা ওটা ফল করলে দুটোকেই একসঙ্গে ট্রিট করাবে। সেই জন্যই ওই মেকানিজম। বাট তুমি যদি দুটো সিঙ্গেল পোল ইউজ করো, তোমার প্রোটেকশন ঠিকঠাক ভাবে কাজ নাও করতে পারে। ঠিক আছে, এবং তার থেকে বড় কথা হচ্ছে যে ধরো তুমি কোথাও গেছো, টোটাল পাওয়ারটা নামানো আছে, এমসিবি গুলোকে ট্রিপ করানো আছে, নামানো আছে, কেউ একটা এলো চালু করবে, সে কি করলো? ফেজের লাইনটা তুললো, নিউট্রাল লাইনটা তুললো না। তো সেটা কতটা ডেঞ্জারাস বুঝে নাও। বোঝা গেছে? স্যার স্যার বলছি, ধরুন আমার একটা বাড়িতে একটা রুমে একটা ফ্যান আছে, দুটো বাল্ব আছে, একটা টিভি আছে, একটা গিজার আছে এই ধরনের। আমি ওই বাড়িতে এমসিবি রেটিংটা মানে কিভাবে মেজার করবো? ওগুলো অ্যাম্পিয়ার দেখে আমি ওগুলো শেখাবো, এখন ওগুলো শেখাবো, আমি ওগুলোই শেখাবো অ্যাকচুয়ালি। ঠিক আছে, পরে আগে এগুলো আলোচনা করি, তারপর করবো। তো ধরো এমসিবি আমার অ্যাভেলেবেল হচ্ছে আপ টু 160 অ্যাম্পিয়ার অব্দি অ্যাভেলেবেল হচ্ছে। তারপর যদি লাগে, এবং যেটা বলছিলাম এমসিবি এই জিনিসটা আকারে ছোট, তো কাজেই যেহেতু আকারে ছোট, একটা পার্টিকুলার অ্যাম্পিয়ারের পর আর এমসিবি ডিজাইন করা সম্ভব হয় না। তখন এমসিবিটার চেহারা বড় করা হয়, অ্যারেঞ্জমেন্ট একটু অন্যরকম করা হয়। মানে যেভাবে এমসিবি কাজ করে, যে ওর ভেতরে একটা তোমার রিলে কয়েল থাকে, তার ভেতর দিয়ে হাই অ্যাম্পিয়ার পাস করলেই সেটা একটা প্লাঞ্জারকে টেনে ট্রিপ করায়, একই মেকানিজম, নামটা শুধু চেঞ্জ করে দিয়েছে, নাম করেছে মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, এমসিসিবি। তো মোল্ডেড কেস সার্কিট ব্রেকার মানে ওই এমসিবির ভেতরে যা আছে, ধরে নাও এমসিবির ভেতরে অলমোস্ট তাই হচ্ছে, পার্থক্য একটা জায়গাতে। হয়তো আমি আগে একবার তোমাদের বলেছিলাম, এমসিবির কটা পজিশন থাকে? একটা আই আর একটা ও, দুটো পজিশন থাকে একটা এমসিবি। আই মানে ধরো অন, ও মানে হচ্ছে অফ। তো এমসিসিবির ক্ষেত্রে একটা থাকে আই, একটা থাকবে ও, মাঝখানে একটা থাকবে টি। এইটা হচ্ছে বেসিক্যালি অন, এইটা হচ্ছে অফ, আর টিটা হচ্ছে ট্রিপ। এমসিসিবি কে দেখে বোঝা যায় যে অ্যাকচুয়ালি দেখো, এমসিবিটা ধরো তোমার অফ হয়ে আছে, মানে নেমে আছে, তুমি বলতে পারো না যে কেউ ওটা নামিয়ে দিয়ে গেছে নাকি নিজেই ট্রিপ হয়েছে, সেটা তুমি দেখে ওকে বলতে পারবে না। এমসিসিবিটা যেহেতু হায়ার রেটিং এর, মানে যেহেতু হাই অ্যাম্পিয়ারে এসে আমরা এমসিসিবি ইউজ করছি,
কত থেকে ধরো 125 এমসিসিবি শুরু হচ্ছে 125 অ্যাম্পিয়ার থেকে আপ টু হচ্ছে 1600 অ্যাম্পিয়ার। 125 অ্যাম্পিয়ার থেকে 1600 অ্যাম্পিয়ার অব্দি এমসিসিবি পাওয়া যায়, জাস্ট ইমাজিন করো। এবং আই পজিশনটা অন, ও পজিশনটা অফ, টি পজিশনটা ট্রিপ। তো এইরকম হাই রেঞ্জে যেহেতু পাওয়া যায় এটা, কাজে হাই রেঞ্জে ওটা কেউ অফ করে দিয়ে গেছে নাকি ওটা ট্রিপ করে গেছে সেইটা কিন্তু জানাটা খুবই নেসেসারি, খুবই নেসেসারি এটা জানা যে ওটা কেউ ট্রিপ করেছে নাকি ওটা মানে নিজে নিজে অফ হয়েছে। এমসিসিবি যখন ট্রিপ করে তখন এমসিসিবি যে নচ হাতলটায় ট্রিপটা মানে ধরো এমনিতে নচটা তোলা ছিল, নচটা এরকম পজিশনে ছিল, তোলা ছিল, যদি নিজে নিজে কখনো হাই অ্যাম্পিয়ার গিয়ে এমসিসিবি ট্রিপ হয়ে যায় তখন দেখবে ওটা এই টি পজিশনে এসে দাঁড়িয়েছে। তুমি এই ট্রিপ হয়ে গেলে টি থেকে আবার কোনোভাবেই চেষ্টা করে এইটাকে আবার এই আই পজিশনে তুমি তুলতে পারবে না, যত চেষ্টাই করে দেবে এখান থেকে পুরো উঠবে না, এতটাই শক্ত ভেতরে স্প্রিং। তোমাকে কি করতে হবে, টিটাকে এইখান থেকে সরিয়ে অফ পজিশনে নিয়ে আসতে হবে, না অফ করতে হবে, তারপর তুমি অফ থেকে আবার ওটাকে অনে তুলতে পারো। বুঝে গেছে? In case of an MCCB, major difference of MCB and MCCB is such that MCBs are smaller in size, and that's why so much on above a particular current, designing of MCB is not possible, and that's why molded case circuit breakers are designed. And technical difference is such that MCB having two positions on and off, but in case of MCCB, these are having three positions on, trip, and off. Whenever an high ampere may pass through an MCCB, it will comes to trip position, and you cannot move notch from T position to I position. First you have to T to 0 position, then you can turn it on. MCCB এইভাবে ডিজাইন করা হয় এবং এগুলো দেখতেও আকারে বড়, সাইজে বড়, এবং এর একটা ট্রিপ পজিশন থাকে। শুধু তাই নয়, তাছাড়া একটা টেস্ট বলে একটা ইয়ে থাকে, অর্থাৎ তুমি যদি দেখতে চাও দেখি এটা ট্রিপ করছে কি করছে না, এই এমসিবির পাশে একটা ছোট্ট একটা জায়গায় একটা রেড কালারের বাটন থাকে, তার টি লেখা থাকে, মানে তুমি যদি এই বাটনটা চেপে দাও অটোমেটিক্যালি ওটা আই থেকে টি পজিশনে চলে আসছে। এটা দেখা যে হ্যাঁ এমসিবি ইজ ইন ওয়ার্কিং কন্ডিশন। অর্থাৎ তুমি যদি কখনো টি পজিশনটা টিপে দেখো যে আই থেকে টিতে চলে আসছে, তার মানে আমার তোমার এমসিবির ভেতরে স্প্রিং বা মেকানিক্যাল অ্যারেঞ্জমেন্ট ইজ ওকে। ঠিক আছে, এটা একটা টেস্ট বাটন থাকে আর কি। ওই অ্যাম্পিয়ারটা বুঝতে পারছো, খুব অনেকটা হাই অ্যাম্পিয়ার এমসিসিবি আছে। যেরকম এটা সিঙ্গেল পোল, টু পোল, ফোর পোল হয়, এমসিসিবিও সেরকম বিভিন্ন রকম পোল রেঞ্জের হয়। আমি বেটার হচ্ছে এইটা পড়ার পর আমি ছবিটা দেখিয়ে দেবো যারা এমসিসিবি দেখোনি। ঠিক আছে, এমসিসিবি থেকে কারো কোনো কোয়েশ্চেন বা কিছু আছে একটু বলো, থাকলে একটু বলবে, নাহলে আমি ইএলসিবি তে মুভ করছি। আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, ঠিক আছে, তো আর্থ লিকেজ সার্কিট ব্রেকার হচ্ছে এরকম। আচ্ছা আগে দুটো বলে দিই, আর্থ লিকেজ সার্কিট ব্রেকার আর আরসিসিবি রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার দুটো কিন্তু মোরাললেস কাজটা একই, এই দুটোর কাজ অলমোস্ট সেম। এদের দুজনেই কাজ হচ্ছে ডিটেক্ট অফ আর্থ লিকেজ। দুটোরই কাজ তাই, একটা আর্থ দিয়ে কোনো লিকেজ হচ্ছে কিনা সেটা ওরা ডিটেক্ট করতে পারে, ইএলসিবি এবং আরসিসিবি। ঠিক আছে, বাট দুটোর ওয়ার্কিং মানে কাজ করার মেথডটা সম্পূর্ণ আলাদা। এইটা হচ্ছে একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, এইটা হচ্ছে একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস। কারেন্ট কন্ট্রোল না, মানে কারেন্ট অপারেটেড ডিভাইস। এটা ভোল্টেজ অপারেটেড ডিভাইস, এটা কারেন্ট অপারেটেড ডিভাইস। আর্থ লিকেজ মানে আর্থ দিয়ে কিছু লিকেজ হচ্ছে না, কিন্তু আর্থ লিকেজ কখন হয়? আর্থ লিকেজ আমরা যেটা আগে সেমিস্টারে পড়েছি, সাপোজ দিস ইজ an electrical equipment having a phase connection, a neutral connection, and also this is having some earth connection. এবার যদি
এই লোডটা 16 অ্যাম্পিয়ার ড্র করে। তার মানে আমি যদি এই লাইনটাতে মাপি কারেন্ট, ফেজের লাইনটাতে আমি যদি একটা ক্ল্যাম্প মিটার লাগিয়ে কারেন্ট মাপি, ক্ল্যাম্প মিটার তোমরা জানো এরকম দেখতে, ক্ল্যাম্প লাগিয়ে এখানে রিডিং পাওয়া যায়। তো এখানে যদি ক্ল্যাম্প মিটার লাগিয়ে রিডিং দেখি, দেখলাম যে 16 অ্যাম্পিয়ার রিডিং দিচ্ছে। সেই একই ক্ল্যাম্প মিটার আমি যদি এই লাইনটায় লাগাই, দেখলাম 15 অ্যাম্পিয়ার দিচ্ছে। তার মানে 1 অ্যাম্পিয়ার কোথায় গেল? সিঙ্গেল ফেজ যদি হয় আমি ধরেই নি যে আমার মানে যে কারেন্টটা ইউটিলাইজ হচ্ছে, মানে যে কারেন্টটা ভেতরে ইয়ে হচ্ছে, রিটার্ন কারেন্টের রিটার্ন পাচ্ছে হচ্ছে নিউট্রাল। তার মানে আমি ফেজে যতটা কারেন্ট পাবো, নিউট্রালও আমি ততটাই কারেন্ট পাবো। এবার যদি দেখি দুটোর মধ্যে মিসম্যাচ আছে, তাহলে অবশ্যই সেই কারেন্টটা আর দিয়ে লিকেজ হচ্ছে। এটা একদম ধরেই তোমাকে নিতে হবে, কারণ আর কোনো যাওয়ার জায়গা দেখো নেই। এবার এইখান যদি এরকম সিচুয়েশন হয়, সেক্ষেত্রে একটা জিনিস কিন্তু দেখবে অকার করে, সেটা হচ্ছে এরকম, আমরা বাই ডিফল্ট জানি নিউট্রালের সঙ্গে আর্থিংটাকে কি করা থাকে, গ্রাউন্ড করা থাকে ট্রান্সফরমারের এন্ডে। যদি কখনো এইরকম সিচুয়েশন অকার হয়, তখন দেখবে এই নিউট্রাল, ঠিক আছে, এই তোমার নিউট্রাল পাথটা এবং আর্থ পাথের মধ্যে একটু হালকা একটা ভোল্টেজ চলে আসতে পারে। এই দুটোর মধ্যে হালকা একটা ভোল্টেজ আসতে পারে যদি এরকম সিচুয়েশন হয়। ভোল্টেজ আসতেও পারে, নাও পারে, সেটা ডিপেন্ড করে তোমার বাড়ির আর্থিং কানেকশন কিরকম আছে বা না আছে, তার উপর ডিপেন্ড করবে যেটা ভোল্টেজ আসবে কি আসবে না। যাই হোক, আমাকে কি করতে হবে না, আমাকে বুঝে নিতে হবে যে তোমার এই মানে আর্থিং যে টার্মিনালটা আছে, এই আর্থিং টার্মিনালটা কে আদৌ কোনো পাওয়ার এসছে কি আসেনি, অর্থাৎ দুটোর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়েছে কি হয়নি। যদি তুমি এইখানটা কাট করে দাও, ধরো এখান দিয়ে আর্থ দিয়ে কারেন্ট লিকেজ হচ্ছিল, তুমি এই জায়গাটা কাট করে দিয়েছো, তাহলে ইউ উইল গেট আ ভোল্টেজ ডিফারেন্স বিটুইন দিস টু। এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তুমি পাবে। যদি এই পোটেনশিয়াল ডিফারেন্স পাওয়া যায়, অর্থাৎ এই পোটেনশিয়াল ডিফারেন্সকে দেখে তুমি যদি সেন্স করতে চাও, দেন সেটা হচ্ছে ইএলসিবি। আর যদি ফেজ কারেন্ট এবং নিউট্রাল কারেন্টের মধ্যে ব্যালেন্সটাকে, ডিফারেন্সটাকে মাপতে চাও, দেন ইট ইস আরসিসিবি। আমি আগেই বলছি, আরেকবার রিপিট করছি আমি, ELCB is a voltage operated device which can detect the difference বা which can detect some potential difference in between these two। ঠিক আছে, অর্থাৎ কোন একটা ইকুইপমেন্টের যে আর্থিং এর লাইন, সেই আর্থিং এর লাইনটা দুটো লাইনের মধ্যে ভোল্টেজ চেক করে। যদি এই লাইনটা ডাইরেক্ট এ করা, কিন্তু এই লাইনে কোনো ভোল্টেজ আসছে কি না আসছে বা ওখানে কোনো কারেন্ট যাচ্ছে কিনা, এই জায়গাটাকেও চেক করে। ঠিক আছে, যদি দেখে যে এটার মধ্যে কোনো ভোল্টেজ এসছে, ভোল্টেজ কি করে চেক করবে, তা কিছুই না, ধরো এখানে একটা কয়েল আছে, হুম, এইখানে একটা কয়েল আছে, তো এই কয়েলটার মধ্যে একটা ভোল্টেজ চলে আসবে, তো যদি এই ভোল্টেজটাকেও ডিটেক্ট করবে, এই ভোল্টেজটা যদিও দেখে যেখানে একটা ভোল্টেজ এসেছে, তাহলে সেই ডিভাইসটা হচ্ছে দ্যাট ইজ ইএলসিবি। আর যদি এমন হয় যে দেয়ার ইজ আ কারেন্ট ডিফারেন্স বিটুইন ইউর ফেজ এন্ড নিউট্রাল, দেন ফ্রম দ্যাট ডিফারেন্স the device can detect this difference and operate, that is basically your RCCB, which is a current operated device। এইটা হচ্ছে মেজর দুটো ডিফারেন্স। যদি বলো যে স্যার ভেতরে ইন্টারনাল স্ট্রাকচারের ডিফারেন্স কি আছে, ইন্টারনাল স্ট্রাকচারের ডিফারেন্স হচ্ছে এরকম, এটা মুছছি, and ELCB having this positions দেখাচ্ছি আমি, হট, মনে করো এটা একটা ইএলসিবি, ঠিক আছে, ধরো এটা ফেজ, এটা নিউট্রাল,
ধরো এরকম একটা দেখতে, নচটা নিচে নেমে রয়েছে, ঠিক আছে? এটার কানেকশন হচ্ছে তোমার উপর দিয়ে দুটো ফেজ নিউট্রাল, দেখো নিচ দিয়ে দুটো ফেজ নিউট্রাল, মানে বুঝতে পারছো এটা লাইন ডাইরেক্ট কানেকশন। আর কি আছে, মেশিনের আর্থিংটাকেও নিয়ে যাওয়ার একটা ইয়ে রয়েছে, অর্থাৎ আর্থিংটাকে পয়েন্ট করার একটা ব্যাপার রয়েছে। তোমার কাছে যদি এখানে তিনটে পয়েন্ট থাকে, দিস ইজ ইউর ফেজ, দিস ইজ ইউর নিউট্রাল, and this is your earthing, and this be your equipment having phase connection, neutral connection and earthing connection। যদি এরকম থাকে, ধরো এটা তোমার ইকুইপমেন্টটা যেটা তুমি চালাবে, এই তোমার সাপ্লাই, তো কিভাবে কানেকশন হবে? ফেজ চলে গেল, নিউট্রাল চলে গেল, এখান থেকে ফেজ বেরিয়ে গেল, এখান থেকে নিউট্রাল বেরিয়ে গেল, আর আর্থিংটা হচ্ছে, অর্থাৎ আর্থিং এর লাইনটাও এই ধরনের জিনিস ডিভাইসের ভেতর দিয়ে হবে। মেশিনের যে আর্থিং লাইনটা সেটা কিন্তু এই ডিভাইসটার ভেতর দিয়ে যাবে যদি এটা ইএলসিবি হয়। আর্থ লিকেজ, কারণ আর্থ দিয়ে কি পরিমাণ লিকেজ হচ্ছে, সেই লিকেজের জন্য আর্থের মধ্যে কতটা ভোল্টেজ আসছে দুটো জায়গার মধ্যে, সেই জিনিসটাও ভেতরে ডিটেক্ট করতে পারে। যদি দেখে যে হ্যাঁ ডিটেকশন হচ্ছে, তখন ও এমসিবি ট্রিপ হয়ে যাবে, এমসিবি বলছি, তখন এই সার্কিট ব্রেকার ট্রিপ হয়ে যাবে, ট্রিপ হয়ে গিয়ে ফেজ আর নিউট্রাল দুটোকেই কাট করবে। এইগুলো সবসময় ডবল পোলই হয়। আর্থের লাইনটা আমি যদি বাদ দিই তাহলে দেখো ডবল পোল, ফেজ নিউট্রালকে একই সময় কাট করছে। এটা হচ্ছে ইএলসিবি, ভেতরে জাস্ট কয়েল আছে আর কিছু নেই আর্থের লাইনটায়। আর আরসিসিবি হচ্ছে, আরসিবি ছবি মানে তোমাদেরকে আমি হয়তো আগে দেখিয়েছিলাম, আমার মনে নেই, যাই হোক তোমাদের আগে দেখাচ্ছি। আমি ধরো আরসিবি এরকম দেখতে, বাইরে যদি দেখো, এটা ধরো একটা আরসিসিবি, এটা ধরো নচ পজিশন, অন অফ করা যায়, এখানে দুটো আছে, এখানে দুটো আছে। দেখো আরসিসিবির মধ্যে আগেই বলছি, এর মধ্যে কোনো কিন্তু কোনো আর্থিং এর টার্মিনাল নেই। আর্থিং এর কিন্তু তাও আর্থ লিকেজটাকে ডিটেক্ট করবে। কি করে ডিটেক্ট করবে না, দুটোর মধ্যে ফেজ আর নিউট্রালের মধ্যে ডিফারেন্সটাও দেখবে। ধরো এটা তোমার ইনকামিং ফেজ নিউট্রাল কানেকশন, এটা আউটগোয়িং ফেজ নিউট্রাল কানেকশন, ঠিক আছে? ভেতরে কি আছে, ভেতরে একটা টরয়েড কয়েল আছে, মেটালের একটা কোর মনে করো, জাস্ট কোর। ফেজের যে লাইনটা আসছে ধরো একটা P1 P2 N1 N2 বললাম, এইটা হচ্ছে P1, এটা P1, this is your P2, somewhere between this there is a breaking provision, and this is your N1, এটা N2, এখানে একটা ব্রেকিং প্রভিশন আছে। এবার দুটো নাম্বার অফ টার্নস এবং ডিরেকশন এমন, দুটো নাম্বার অফ টার্নস সেম, ডিরেকশন এমন ভাবে সেট করা আছে যে ধরো এই দিক দিয়ে, ধরো একটা কয়েল আছে এখানে, আগে এখানে একটা কয়েল আছে, এই যে একটা ট্রিপিং রিলে, আর কিছুই না, এটাকে কোর, এখানে যত নাম্বার অফ টার্নস আছে এখানেও ততটাই নাম্বার অফ টার্নস আছে, এবং যে কারণে, এবং এটা যেদিকে ডিরেকশন, এটা এক্স্যাক্টলি এমন ভাবে ডিরেকশন করা আছে যেন দুটোর মধ্যে তোমার সেম কারেন্ট ইনডিউসড হয়, মানে দুটোর মধ্যে যে পরিমাণ ফ্লাক্স ইনডিউস হবে একটা না একটাকে নিউট্রাল করে ফেলে। ধরো যদি নর্মাল কন্ডিশনে যদি এটা দিয়ে 5 অ্যাম্পিয়ার ফ্লো হয়, তাহলে লোড ভায়া ঘুরে এসে এখান দিয়ে নিশ্চয়ই 5 অ্যাম্পিয়ারই রিটার্ন করবে। এবার যদি 5 অ্যাম্পিয়ার এইটা দিয়ে রিটার্ন করে, যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হলো, এটা উল্টো ডিরেকশনে যখন 5 অ্যাম্পিয়ার আসছে, সেই একই পরিমাণ ফ্লাক্স করলো, দুটো ফ্লাক্স একে অপরটাকে নিউট্রালাইজ করে ফেললো, তার মানে রেজাল্ট্যান্ট ফ্লাক্স 0। তাহলে এই কয়েলটায় কোনো রকম কারেন্ট ইনডিউসড হবে না, এই কয়েলটাতে, যেটা রিলেকে অপারেট করাবে না। যদি এমন হয় এখান দিয়ে যাচ্ছে 15 অ্যাম্পিয়ার, বাট এখান দিয়ে রিটার্ন করছে ধরো 10 অ্যাম্পিয়ার, মানে 5 অ্যাম্পিয়ার আর্থ দিয়ে লিকেজ হয়ে যাচ্ছে,
তার মানে যখন এই দুটোর মধ্যে ডিফারেন্স চলে আসবে তখন কি হবে, ফ্লাক্স একটা রেজাল্টেন্ট একটা হিউজ অ্যামাউন্টের ফ্লাক্স চলে আসবে। এখানে 10 অ্যাম্পিয়ারের জন্য ফ্লাক্স, সেটা 15 অ্যাম্পিয়ারের জন্য ফ্লাক্স। সেই রেজাল্টেন্ট ফ্লাক্স এইখানে একটা ভোল্টেজ ক্রিয়েট করবে, যেটার জন্য রিলেটা ট্রিপ হবে, ট্রিপ হয়ে গিয়ে লাইনটাকেও ব্রেক করে দেবে। এইটা হচ্ছে আরসিসিবির ইন্টারনাল স্ট্রাকচার। সবার বোঝা গেছে না কারো বোঝা হয়নি এরকম কেউ আছো? ওকে, তো বলার বক্তব্যটা হচ্ছে ইএলসিবি এবং আরসিসিবি দুটোই কি করতে পারে, আর্থ লিকেজ ডিটেক্ট করতে পারে। এই যে জিনিসটা আঁকলাম, কেন এই ছবিটা আঁকলাম, কারণ এইটা কিন্তু খুব ভালো ওয়ার্কিং প্রিন্সিপালটাও বেটার এবং এটা খুব এফেক্টিভ, অনেক বেটার রেজাল্ট আরসিসিবি দেয় দ্যান ইয়োর ইএলসিবি। ইএলসিবিতে আবার কি একটা আর্থিংটাকে লাগানোটা আলাদা টার্মিনাল আছে, ঝামেলা বেশি। আমাদের এখানে দেখো আরসিসিবির জন্য আর্থিং এর কোনো টার্মিনাল নেই, বাট অপারেশনটা খুব সুন্দর, খুব দারুণ হয়তো অপারেট করবে। স্লাইড দুটোর মধ্যে স্লাইড ডিফারেন্স হলেই ওটা কিন্তু ট্রিপ করবে, স্লাইড যে ডিফারেন্স হয়ে যায়। তো সেই জন্য এখন রেকমেন্ডেড হচ্ছে আরসিসিবিটা ইউজ করো, ইএলসিবিটা চেষ্টা করো ইউজ না করতে। এবং এখনকার দিনে ইএলসিবি লোকজন খুব একটা ইউজ করে না, সবাই আরসিসিবি ইউজ করে। এবং বাড়িতে যদি তুমি আরসিসিবি লাগাতে চাও লাগাতে পারো। প্রশ্ন হচ্ছে যে এমসিবি কোথায়, এমসিসিবি কোথায় লাগাবো বোঝা গেল, আরসিসিবি কোথায় লাগাবো কেউ একটু বলো তো। where I can use RCCB? তো বলতে পারবে কি মনে হচ্ছে? যেখানে বলো যেখানে বড় মেশিন টেশিন ইনস্টল করা থাকবে সেখানে। অবশ্যই যেখানটায় হাই লোডের কোনো লেদ মেশিন বা ওই ধরনের মেশিন থাকবে, যে মেশিনটা তোমার আর্থ ফল্ট হয়ে যাওয়ার চান্সেস আছে। ধরো মেটালের কোনো একটা লেদ মেশিন, সেখানে আর্থ ফল্ট হয়ে যাওয়ার চান্স আছে যেখানে। এবং আর্থ ফল্টটা শুধু দেখো, অনেক সময় আর্থ ফল্ট আমরা ধরতে পারি না। ঘটনাটা কিরকম হয়, ধরো একটা বড় একটা লেদ মেশিন, তার একটা বড় মোটর আছে, সেই মোটরটার ইন্টারনাল কোনো একটা হেমারেজ হয়েছে, মানে কোনো ওয়াইন্ডিং হালকা ওয়াইন্ডিং কোথায় ইনসুলেশন ব্রেকডাউন হয়েছে বা কিছু একটা হয়েছে, হয়তো 500 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট লিক করছে থ্রু আর্থ টার্মিনাল। কিন্তু আমি যেহেতু নিজের আর্থ দাঁড়িয়ে যাচ্ছি, আমি বুঝতেও পারছি না যে কারেন্ট লিক হয়ে যাচ্ছে দিক দিয়ে। আমি কি দেখবো যে মেশিনটা যা আউটপুট দেওয়া দিচ্ছে, অথচ ইলেকট্রিক বিল বেশি আসছে। তার মানে ব্যাপারটা কি হচ্ছে না, মেশিনটা যে পরিমাণ কারেন্ট অ্যাবজর্ব করছে, ওর যত নিজের যে কারেন্টটা বেসিক্যালি রিটার্ন করলো 10 অ্যাম্পিয়ার, তার মানে এই 10 অ্যাম্পিয়ারের জন্য যে ডেভেলপ পাওয়ারটা মেশিন ওই ডেভেলপ পাওয়ারটা ইউজ করছে, বাকি 5 অ্যাম্পিয়ার কিন্তু ওয়েস্ট হচ্ছে থ্রু আর্থ টার্মিনাল। তো তার বিলটা তো তোমাকে লেগে যাচ্ছে। আমি যদি চাই যে না 500 কেন, 100 মিলি অ্যাম্পিয়ার কি 50 মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্টই যদি আর্থ লিক করে যায়, আমাকে ওটা ডিটেক্ট করতে হবে। সেই সমস্ত জায়গায় আমরা আরসিসিবি লাগাতে পারি। আরসিবি কে আরসিডিও বলে, রেসিডুয়াল কারেন্ট ডিভাইস বা রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, যাই বলো তুমি নামটা, ওটাকে ইউজ করতে পারি যাতে আমার লো অ্যামাউন্টের এখান দিয়ে এই আর্থ টার্মিনাল দিয়ে দুটোর ফেজ আর নিউট্রালের মধ্যে যদি 50 মিলি অ্যাম্পিয়ারের ওপরে কারেন্ট এক্সট্রা হয়, আরসিসিবি সেই রকম রেঞ্জে পাওয়া যায়। একদম ছোট 50 মিলি অ্যাম্পিয়ার যদি হয়, দুটোর মধ্যে 50 মিলি অ্যাম্পিয়ারের ডিফারেন্স পেলেও দিস রিলে ক্যান বি ট্রিপড। তো যদি আমি চাই যে না ওইটুকু রেঞ্জেও আমি ধরবো, তাহলে আমি আরসিসিবি ইউজ করতে পারি। এবং এটা সেইখানেই রেকমেন্ডেড যেখানে হাই লোডের ওয়াইন্ডিং রয়েছে, সেই সব জায়গায় আরসিসিবি ইউজ করা উচিত। এবার আরসিসিবি ইউজ করা একটা ঝামেলাও আছে, এর আগেই বলছি না, হালকা দেখো এই হালকা ডিফারেন্স পেলেই কিন্তু যে শিফট হয়ে যাবে। এবার অনেক সময় এটাও হয়, মানে অনেক সময় এটা হয় আর কি, সেটা হচ্ছে যে দুটো ফেজ আর নিউট্রালের মধ্যে হালকা একটা ইমব্যালেন্স থাকেই, সেটা আর্থ লিকেজ করার জন্যই হোক বা যে কোনো অন্য কোনো কারণের জন্য হতে পারে। সেইখানে আনওয়ান্টেড ট্রিপিং কিন্তু আরসিসিবিতে হয়ে যেতে পারে, আনওয়ান্টেড ট্রিপিং। আর আনওয়ান্টেড ট্রিপিং মানে দুটোর মধ্যে ইমব্যালেন্স, হয়তো এটা একটা এমন লোড লাগিয়েছো হাইলি ইন্ডাকটিভ লোড, যত হাইলি ইন্ডাকটিভ লোড হবে তুমি যখন সেই ইন্ডাকটিভ লোডকে চার্জ করবে, ও একটা ইনভার্স কারেন্ট টানবে। যে ইনভার্স কারেন্ট যখন টানবে ঠিক সেই মোমেন্টের জন্য ইন দা অর্ডার অফ মিলি সেকেন্ড
you will get a difference between phase and neutral current, but that is not an error, মানে ওটা কোনো ইয়ে নয়, মানে ওটা কোনো ফল্ট নয়। যখন একটা হাই ভ্যালু ইন্ডাক্টর একটা ইনলাস কারেন্ট টানে, তখন খুব মিলি সেকেন্ড সময়ের জন্য হলেও ফেজ আর নিউট্রাল কারেন্টের মধ্যে একটা ইমব্যালেন্স দেখতে পাবে তুমি, খুব অল্প, কিন্তু ওটা কিন্তু কোনো ফল্ট না। বাট যখনই ওই মেশিনটা স্টার্ট করতে গেলে তখনই ওই হালকা ইমব্যালেন্সের জন্যই আরসিসিবিটা ট্রিপ করে গেল। তার মানে কি হচ্ছে, আরসিসিবি অনেক সময় আনওয়ান্টেড ট্রিপিং হয়ে যায় গিয়ে থাকে, যেখানে তুমি আনওয়ান্টেড ট্রিপিং চাও না সেখানে আরসিসিবি ইউজ না করাই ভালো। এই হচ্ছে ব্যাপার। তো যেটা খুব সফিস্টিকেটেড লোড, হ্যাঁ, যে 8 টার্মিনাল দিয়ে মানে একটু কারেন্ট লিক হতে দেওয়া যাবে না, ফর দোজ কেসেস ইউ ক্যান ইউজ আরসিসিবি। বোঝা গেছে সবার? ও, এটা আমি সিঙ্গেল হ্যাঁ ফেজ স্যার। বললাম, এটা সিঙ্গেল ফেজ বললাম। যদি এটা 3 ফেজ হয় তাহলে বুঝতেই পারছো, P1 P2 P3 এদিকে মানে এদিকে তিনটে ফেজ থাকবে, নিউট্রাল থাকবে, এবং সেক্ষেত্রে কিছুই না, একটা যেরকম গেছে সেক্ষেত্রে এরকম হবে ব্যাপারটা। ধরো এটা তোমার টরয়েড কোর, এই একটা কয়েল, ধরো এটা R1 R2, এই একটা কয়েল B1 B2, আর একটা কয়েল Y1 Y2, আর একটা কয়েল N1 N2, মানে RYBN 4টে কয়েলই আছে, এবং 4টে কয়েলের অ্যাট দ্য সেম টাইম ভেক্টর সামেশন কত? আন্ডার ব্যালেন্স কন্ডিশন 0। কারণ তুমি জানো, আমরা জানি আর ফেজের ভোল্টেজ সাইন ওয়েভ ফর্ম, বি ফেজ এবং ওয়াই ফেজ তিনটে যদি অ্যাডিশন করি ভেক্টর সামেশন 0 হবে। তার মানে সেই কারণেই 3 ফেজ যদি একদম ব্যালেন্স লোড হয় তাহলে নিউট্রাল দিয়ে কোনো কারেন্ট যাবে না, এবং তিনটের যে ভেক্টর সামেশন তুমি সবসময় 0 পাবে। সেই কারণে এখানে যদি কোনো এই যে আমার টারসিয়ারি ওয়াইন্ডিং ছিল, তো এখানে যদি কোনো টারসিয়ারি ওয়াইন্ডিং থাকে যেটা তোমার রিলেতে ট্রিপ করাবে, সেই টারসিয়ারি ওয়াইন্ডিং এ বাই ডিফল্ট কোনো ইএমএফ ইনডিউসড হবে না, আন্ডার ব্যালেন্স কন্ডিশন বা তুমি যাই কন্ডিশন বলো। যদি এমনটাও হয় যে তিনটে লোড ব্যালেন্সড নয়, সেক্ষেত্রে ধরো নিউট্রাল দিয়ে একটা হালকা একটা কারেন্ট ফ্লো করছে, কিন্তু সেক্ষেত্রে আর বি ওয়াই অ্যান্ড নিউট্রাল 4টে যোগ করো, ভেক্টর সামেশন মাস্ট বি 0 যদি না কোনো আর্থ ফল্ট হয়। কাজেই সেই ধরনের 3 ফেজ যে আরসিসিবি, সেখানে কিন্তু ওয়াইন্ডিংটা এরকম, তিনটে ফেজ, একটা নিউট্রাল, 4টে ওয়াইন্ডিং থাকে, দেন ইউ হ্যাভ সাম টারসিয়ারি ওয়াইন্ডিং টু ডিটেক্ট কারেন্ট ইমব্যালেন্স। বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমি এটা মুছছি। ও, আহ, কি বলতে গেলাম, না 160 অব্দি পাওয়া যায় আরসিসিবি, এইসব রেঞ্জে অ্যাভেলেবেল। এর উপরে হাই রেঞ্জে এই জিনিসটা তৈরি করা হয়নি, কারণ আরসিবি তৈরি করা ইয়েও আছে, ব্যাপারও আছে। তুমি যখন কেন তৈরি করা যায়নি, কারণ যদি মনে করো যে 1600 অ্যাম্পিয়ারে তুমি আরসিসিবি তৈরি করবে, তোমাকে দেখে একটা ছোট ওয়াইন্ডিং দিতে হচ্ছে। 1600 অ্যাম্পিয়ার এইরকম ওয়াইন্ডিং এর ভেতর তুমি নিয়ে যাবে, ওখানেই তো অর্ধেক লস হয়ে যাবে। অর্ধেক লস না, একটা লস হবে, হিট হবে। সেই জন্য হাই অ্যাম্পিয়ার রেঞ্জে আরসিসিবি তৈরি করা পসিবল হয়নি। আমার ইএলসিবি জানা নেই, ইএলসিবি অ্যাকচুয়ালি অনেক আগে ছিল, এখন ইএলসিবি পাওয়াই যায় না। ইএলসিবি আমার জানা নেই কত অ্যাম্পিয়ার অব্দি হয়, আমার নিজেরও জানা নেই। আরসিসিবি মোটামুটি এই রেঞ্জটাই অ্যাভেলেবেল। তোমার যদি মনে হয় যে যেখানে এখানে আরসিসিবি দেবে সেখানে আরসিসিবি দিতে পারো। এটা বলে 60 না, 40 থেকে স্টার্ট, আই থিঙ্ক 40 থেকে স্টার্ট, 40 অ্যাম্পিয়ার থেকে স্টার্ট আছে এটা। তো এই হচ্ছে তোমার বিভিন্ন রকম প্রোটেক্টিং ইকুইপমেন্ট। এই ইকুইপমেন্ট গুলোকে আমরা জায়গা বুঝে ইউজ করবো। মোস্ট অফ দ্য কেসেস আমাদের রেঞ্জে যত তোমার রেসিডেন্সিয়াল ওয়্যারিং এ যত রকম প্রবলেম আমাদেরকে দেবে, এমসিসিবি দেবে কোথাও লাগবে না, সব জায়গায় এমসিসিবি লাগবে। আর তোমার যদি মনে হয় কোথাও আরসিটি দেবে তুমি দিতে পারো, বাট আননেসারি অঙ্কটাকে বাড়িয়ে লাভ নেই। যদি না খুব দরকার পড়ে তুমি শুধু এমসিবি আমরা ইউজ করবো। ঠিক আছে, সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো? কে কি হাত তুলে কিছু বলবে?
থাকে তাহলে তো আরসিসিবি লাগাতে পারবো, তাহলে কি লাগাবো? কোথায় বলো, ধরুন স্যার শুনতে কোনো পেলাম জায়গায় না। লেড মেশিন আছে, কোনো জায়গায় লেড মেশিন আছে, হাই রাশ কারেন্ট আছে, তাহলে তো স্যার আরসিসিবি লাগাতে পারবো না, কি লাগাবো তাহলে? লেদ মেশিনটা কিরকম দেখতে হবে, মানে যদি মেশিনারিটা নতুন হয়, মানে নিউ, পুরনো, খুব পুরনো না হয়, তাহলে তুমি আরসিসিবি ইউজ করো। আর যদি খুব পুরনো মেশিন হয়, পুরনো দিনের মেশিন মানে কি, পুরনো দিনের মেশিন মানে সেগুলো সাইজে বাল্কি ছিল, ভারী ছিল, ওদের কয়েলগুলো মোটা ছিল, সেই ক্ষেত্রে আরসিসিবি না ইউজ করাটাই বেটার, যদি মেশিনারিটা খুব পুরনো হয়। আর যদি নতুন মেশিনারি হয়, আরসিসিবি ইউজ করা যেতে পারে। হাইলি ইন্ডাকটিভ লোড কিন্তু ওইগুলোতেই ছিল। হুম। ওকে, আচ্ছা এরপর কি জিনিস ছিল? না ছবিগুলো একটু কটা বাজছে? 9:50 বাজছে প্রায়। এরপরে কি ছিল একটু বলে দাও তো, দেখি এটা পড়ানো করা যাবে নাকি এখন। স্যার স্যার ফিউজ ছিল আর সুইচ আছে তারপর। আচ্ছা ফিউজ সম্পর্কে বলে দিই। বিভিন্ন রকম রেঞ্জের ফিউজ হয়, মোস্টলি আমরা এখানে যে ফিউজগুলো ইউজ করবো রেসিডেন্সিয়াল ওয়্যারিং এর ক্ষেত্রে এইচআরসি ফিউজ ইউজ করার কোনো দরকার নেই, ঠিক আছে? মানে যে তুমি রেসিডেন্সিয়াল করছো এইচআরসি ফিউজ দরকার নেই, এইচআরসি ফিউজের দাম বেশি, দরকার নেই। নর্মাল কার্টিজ ফিউজ ইউজ করবে। কিটক্যাট টাইপ বা কার্টিজ টাইপের যে ধরনের ফিউজ তোমরা নিজের চোখে দেখেছো, সেই ধরনের ফিউজ এখানে আমরা ব্যবহার করব যদি দরকার পড়ে। এবার এমসিবি আর ফিউজ দুটোকেই দেওয়ার যুক্তি কি খুব আছে বলে তোমাদের মনে হয়? দুটোকেই দেখো দেওয়ার যুক্তি নেই। যদি এমসিবি থাকে তার ফিউজ বেকার, আর দিয়ে কি করবে? দুটোর মধ্যে তো যে কোনো একটা অপারেট করবে, কাজে মানে ফিউজ দিলে আবার এমসিবি দরকার নেই। তো যেখানে এমসিবি ইউজ করছো সেখানে ফিউজ নো মোর নেসেসারি, কিন্তু ইট ইজ রেকমেন্ডেড যে যেখানে কাট আউট হচ্ছে ওই কাট আউটের ওইখানে যেন ফিউজ থাকে। ফিউজ সম্পর্কে এটাই আমার বলার আছে, কিছু না আমি আগে বলে দিচ্ছি। ফিউজটা তুমি কোথায় ব্যবহার করবে? আমাদের সমস্ত ডিজাইনের ক্ষেত্রে আমরা এমসিবি ইউজ করছি, সেই কারণে আমরা প্রত্যেকটা ব্রাঞ্চিং লাইনে ফিউজ আর ইউজ করবো না। এরপর তোমার যদি মানে করবো না, দরকার নেই, বাট ইট ইজ রেকমেন্ডেড দ্যাট ধরো তোমার বাড়িতে একটা সিঙ্গেল ফেজ কানেকশন ঢুকছে, সার্ভিস লাইনটা এটা গেল মিটার, ঠিক আছে, এটা মিটার বক্স, মিটার থেকে বেরোলো, বেরিয়ে এইখানে যে মেন সুইচ কাট আউট প্রভিশনটা রয়েছে, মেন সুইচের কাট আউট প্রভিশন, তারপরে এখানে একটা ফিউজ দেওয়া উচিত, এক্সট্রা লেয়ার অফ প্রোটেকশন। এইখানে তুমি ফিউজ দাও, তারপরে তো এটা তোমার ধরো এটা এটা নিউট্রাল ছেড়ে দাও, ফেজটা ব্রাঞ্চিং হয়ে গেল, এখানে এমসিবি, এখানে এমসিবি, এগুলো সব এমসিবি মনে করো, এগুলো সব এমসিবি করে সব রুমে রুমে চলে গেল। আর এটা হচ্ছে সেরকম ব্রাঞ্চিং হয়ে এটা ডাইরেক্ট রুমে রুমে চলে গেল। এটা রুম 1, রুম 2, রুম 3, রুম 4, তাই তো? তো আমার বক্তব্যটা হচ্ছে এই জায়গাগুলোতে ফিউজ দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি ইউ আর ইউজিং এমসিবি, কিন্তু এই জায়গাটাতে একটা ফিউজ দাও, বোথ লাইনে, ফেজ নিউট্রাল দুটোতে লাইনে দাও। এবং খুব ভালো ব্যাপার হচ্ছে যে এই টোটালটাই একটা বক্সের মধ্যে পাওয়া যায়, আমরা যেটাকে মেন সুইচ বক্স বলি। ইনসাইড দিস অ্যারেঞ্জমেন্ট ইজ অ্যাভেলেবেল। মানে মেন সুইচ বক্স তুমি খুলে দেখো, তার ভেতরেই দুটো তোমার কার্টিজ ফিউজ লাগানোর জায়গা আছে। আর কোথায় ফিউজ দেবে? আর একটা জায়গায় ফিউজ দিতে হবে যদি কোন একটা হাই অ্যাম্পিয়ারের লোড থাকে, অর্থাৎ ধরো এই ধরো এই লোডটা গেছে একটা 15 অ্যাম্পিয়ারের সকেটে গেছে, হয় না? আমাদের বাড়িতে 15 অ্যাম্পিয়ারের কোনো সকেট থাকে, তাতে আমরা জল গরম করার ইমার্শন হিটার বা ওই ধরনের কোনো হাই অ্যাম্পিয়ারের লোড চালাই, সেইখানে একটা রেকমেন্ডেড হচ্ছে যে এই লাইনটা যেখানে গেল সেইখানকার যে সুইচ বক্সটা আছে ওখানে ধরো একটা হাই অ্যাম্পিয়ারের 6 পিনের সকেট আছে,
একটা বড় সুইচ আছে, সেইখানে পারলে একটা ফিউজ দাও, ওইখানে একটা ফিউজ দেওয়া যেতে পারে। এখানে মানে এটা এক্সট্রা লেয়ার অফ প্রোটেকশন। যেখানে হাই 15 অ্যাম্পিয়ারের সকেট আছে সেই লাইনে তুমি একটা সিঙ্গেল কাট কিক কাট ফিউজ ইউজ করতে পারো, আদারওয়াইজ আর কোথাও ফিউজের নেসেসিটি নেই। ঠিক আছে, আর এইচআরসি ফিউজ আমরা এখানে ইউজই করবো না। এইচআরসি ফিউজ একদম যদি ইয়েতে থাকে তোমার, তাও এসএফ ইউনিট, মানে আমার যদি ধরো ধরো 20 কি 30 কিলোওয়াট লোড আছে, তো 30 কিলোওয়াট যদি লোড থাকে দেন উই আর ইউজিং এসএফ ইউনিট, যেটা আমি গতদিন বলছিলাম যে এমসিবি না ইউজ করে মেন সুইচ বক্স ইউজ না করে এসএফ ইউনিট ইউজ করব। এসএফ ইউনিটের যে ফিউজ ইউনিট ওর মধ্যে অলরেডি এইচআরসি ফিউজ আছে, আমি যেটা গতকালকে ছবিতে দেখিয়েছিলাম। ঠিক আছে, ওখানে ফিউজ ওখানেই দেবে, আর কোথাও ফোটা দেওয়ার দরকার নেই। এটাই বলার বক্তব্য ছিল। কারো যদি ফিউজ থেকে না জিজ্ঞাসা করার থাকে তাহলে আমি কটা ছবি দেখিয়ে দিচ্ছি। সবাই আশা করি আমার এটা দেখতে পাচ্ছ। আচ্ছা, আমি প্রথম এখানে দেখাই, এখানে বিভিন্ন রকম এমসিবির ছবি দেখানো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। দিস ইজ সিঙ্গেল পোল এমসিবি, সবাই জানো, সবাই দেখেছো এটা। দেখো এর গায়ে লেখা আছে আই অন, মানে আই পজিশনটা অন, ও মানে ও পজিশনটা অফ, যেটা আমি একটু আগে বলছিলাম। দিস ইজ ইয়োর ডবল পোল এমসিবি। ঠিক আছে, ডবল পোল মানে দেখতে পাচ্ছি যে দুটো, এখানে কিছুই না, এটা দুটোই এমসিবি, কিন্তু বাইরে দিয়ে ওটা সিঙ্গেল কমন নচে কানেক্টেড, যাতে একটা ট্রিপ করলেও অন্যটাকে সঙ্গে সঙ্গে ট্রিপ করিয়ে দিতে পারে। অনেক সময় এই ধরনের এমসিবির ক্ষেত্রে একটা ইন্ডিকেটর পজিশন থাকে, দেখাই ইন্ডিকেটরটা। এই এমসিবিটা ভালো করে দেখলে দেখবে, দেখো এইখানটা গ্রিন কালারের হয়ে আছে। আমি যে জায়গাটা মার্কিং করছি এই জায়গাটা দেখো, এই জায়গাটা এবং এই জায়গাটা গ্রিন কালারের হয়ে আছে। ওটা কিছুই না, দুটা নচের কালার। তুমি যখনই এই লিভারটাকে আপ করে দেবে, অর্থাৎ এমসিবিটাকে অন করবে, দেখবে এই দুটো রেড কালারের হয়ে গেছে, ভেতরে জাস্ট গ্রিন আর রেড মুভ করছে আর কি। এটা বাইরে থেকে সিগন্যালিং করা যে এমসিবি স্টেট কি আছে। সবাই জানে, বোকারাও জানে যে এমসিবিটা নিচে পড়ে থাকা মানে অফ হয়ে থাকা। এবার যদি বদমাইশ করে কেউ এমসিবিটা উল্টে লাগায়, যে মানে এমসিবি সম্পূর্ণ উল্টে লাগিয়ে দেয়, তাহলে কি হচ্ছে, তাহলে তো উল্টো হয়ে যাচ্ছে জিনিসটা। সেইটাকে যাতে ভুল না হয় সেই জন্য এইখানে একটা মার্কিং থাকে এই জায়গাটাতে, যে হ্যাঁ ওইটা হয়ে যাওয়া মানে আলটিমেটলি ভেতরে সিচুয়েশন নেই। ঠিক আছে, বেশ, এটা বললাম। তো এমসিবি, এটা ডবল পোল দেখলে এটা দেখতেই পাচ্ছ, এটা 4 পোলের একটা এমসিবি, এবং এই 4 পোলের এমসিবি কে বলা হয় টিপিএন, থ্রি ফেজ অ্যান্ড নিউট্রাল। দেখো এই এমসিবির একদম ডান দিকে লেখা আছে টিপিএন। টিপিএন মানে তোমাকে ধরে নিতে হবে থ্রি ফেজেস অ্যান্ড নিউট্রাল, তার মানে ব্লু কালারের যেগুলো ওইগুলো হচ্ছে ফেজ, আর রেড কালারের যেটা ওইটা হচ্ছে নিউট্রাল। সবকটা একসঙ্গেই করা আছে। হ্যাঁ, এটা সবসময় একসঙ্গে করা আছে, এইভাবে এ করে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, যে কোনো এমসিবিতে একটা ফিচার থাকে, সেই ফিচারটাকে আমি একটু দেখাই। এইটাতেই দেখানো একটু, ঠিক আছে সবকটাই দেখানো যাবে, ঠিক আছে দেখাই। এমসিবির একটা ফিচার কিন্তু তোমরা অনেকেই জানো না, সেটা বলে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ বলো। বলছি এটা C0.5, এটা মানে রেটিংটা করা রয়েছে C0.5, যে পিকচারটা আপনি দেখাচ্ছেন। এটা 0.5 কি জানি, না না
এটা মনে হয় 5-এর কিছু একটা হবে, 0.5-এর তো পাওয়া যায় না। ঠিকই বলেছো, খেয়াল করেছো 0.5 লেখা আছে, আমি জানি না কেন লেখা আছে, এরকম তো হয় বলে আমি জানি না। কিন্তু স্যার ওর ডেসক্রিপশনে তো হ্যাভেলস 32 অ্যাম্পিয়ারের তো লেখা হ্যাঁ আছে বললাম তো, নিচে বললাম দেখুন। তো ও, হ্যাঁ দেখেছি, আমি দেখেছি, কথা বলার শুনছিল, জানি না এটা কি কারণে লেখা আছে এটা এরকম। বক্তব্যটা হলো যে কোনো এমসিবির একটা ফিচার তোমরা জানো না হয়তো অনেকে, সেটা হচ্ছে ধরো এই এমসিবিটাই হচ্ছে আমার ব্রেকিং প্রভিশন। হুম, আমার বক্তব্যটা হলো যে এমসিবিটা নাম আমরা কি করি যখন সুইচ বোর্ডে কাজ করব, রেকমেন্ডেড হচ্ছে এমসিবিটা নামিয়ে কাজ করো, পাওয়ার লাইনটা কাট করে দিয়ে কাজ করো। তাহলে এমসিবিটা তুমি নামিয়ে দিয়েছো, দিয়ে তুমি কাজ করতে চলে গেছো ধরো পাশের ঘরে। এবার কেউ এসে ভুল করে যদি এমসিবিটা অন করে দেয়, কি হবে? তোমার শক লাগবে। কাজেই হিয়ার ইজ আ লকিং প্রভিশন। একটা বিশেষ তার দিয়ে লক কিনতে পাওয়া যায়, বা লক যদি নাও কিনতে পাওয়া যায়, তুমি তার দিয়ে বাঁধতে পারো। দেখো এমসিবি যে নচের ঠিক যে পজিশনটা আমি দেখাচ্ছি, এই পজিশনে দেখো একটা হোল আছে, এইখান দিয়ে একটা তারকে গলিয়ে এইটা দিয়ে বার করে যখন এমসিবিটা পড়ে আছে, মানে নামিয়ে দেওয়ার পর দেখো এইখানেও একটা হোল আছে এই জায়গাটায়। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, একটা তার ধরো এমসিবিটা পড়ে আছে নিচের দিকে রয়েছে, সেই অবস্থায় এইটা দিয়ে তারটা ঢোকালে, এইটা দিয়ে বার করলে, দিয়ে এইটা দিয়ে ঢোকালে, দিয়ে এইটা দিয়ে বার করলে, দিয়ে দুটো তারকে মুড়ে দাও ভালো করে যখন এমসিবিটা পড়ে আছে সেই অবস্থায়। তাহলে কি হলো, যদি ভালো করে মুড়ে দাও, কেউ চাইলেও এমসিবিটা তুলতে পারবে না। তার মানে কি তোমার মানে বা তার একটা মনে প্রশ্ন জাগবে যে কেউ নিশ্চয়ই লক করে গেছে যখন, তাহলে নিশ্চয়ই অলরেডি কোথাও একটা কাজ চলছে, তাহলে সে আর ভুল করে ওটা অন করবে না বা অন করতে পারবে না। এইটা হচ্ছে একটা এমসিবি লকিং প্রভিশন। সিঙ্গেল, নট নট ফর এনি সিঙ্গেল পোল। দেখো ডবল পোলে তাকাও, সেখানেও তুমি লকিং প্রভিশন পাবে। থ্রি ফেজ এমসিবিতে দেখো, ওখানেও দেখো এই যে নচটা রয়েছে, নচের সামনে দেখো দুখানা হোল দেখতে পাচ্ছি আমরা, তো একটা হোল দিয়ে ওরকম তার গলিয়ে লক করে দেওয়া যায়। এটা এমসিবির একটা ফিচার, দামি এমসিবিতে থাকে, এমসিবিতে থাকে না। ঠিক আছে, এখানে বোধহয় দেখা যাচ্ছে না, যাই হোক ঠিক আছে। এমসিবির ভেতরের ছবি তোমাদেরকে মনে হয় কোনো একটা দেখিয়েছিলাম একবার, এরকম আছে। হুম, তো যাই হোক, এগুলো হচ্ছে এমসিবি সম্পর্কে বললাম। নেক্সট উই আর কামিং টু এমসিসিবি। দেখো যেটা বলছিলাম, একটা ট্রিপ পজিশনে পড়ে আছে একটা এরকম এমসিবি, তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে। এটাই মোটামুটি পড়ে আছে বলতে, না এটা পড়ে নেই, এটা পুরোপুরি পড়ে নেই, যাই হোক দেখাই। দেখো এটা একটা 4 পোলের এমসিসিবি, দেখতেই পাচ্ছ এটা একটা 4 পোলের এমসিসিবি, এটা একটা। এবং এই যে এমসিসিবিটার কথা বলছি, এমসিসিবি, ও আমি বলতে ভুলে গেছিলাম, এমসিসিবিতে আরেকটা ফিচার থাকে, কারেন্টটাকে তুমি অ্যাডজাস্ট করতে পারো। দেখো এইখানে একটা নচ থাকে, আমি যেখানটা অ্যারো মার্ক করছি এই জায়গাটায়, এইখানে একটা নচ থাকে, তুমি স্ক্রু ড্রাইভারে করে ঘুরিয়ে কত অ্যাম্পিয়ারে ট্রিপ করাতে চাও সেটাকে তুমি অ্যাডজাস্ট করতে পারো এখানে। হ্যাঁ, এখানে একটা অ্যারেঞ্জমেন্ট থাকে যে তুমি চাইলে অ্যাম্পিয়ারটাকে ফাইন অ্যাডজাস্টমেন্ট করতে পারো। এবং দেখাই যাচ্ছে এর কি কি পজিশন আছে। দেখো এটা আই লেখা আছে ওপরটায়, এই জায়গায় যেখানে আই লেখা আছে এখানে আমি বলালাম আই মানে ওদিকটা অন, মাঝখানে এই যে ডট দেওয়া আছে এইটা হচ্ছে ট্রিপিং পজিশন টি, আর একদম নিচে হচ্ছে ও পজিশন, এখানে ওটা চাপা পড়ে গেছে নচে, এটা হচ্ছে ও পজিশন। তার মানে যদি ট্রিপ হয়ে গিয়ে আসে তাহলে নচটা এই মাঝামাঝি দাঁড়াবে। তখন তোমাকে যেটা বলছিলাম যে ট্রিপ থেকে উপরে তোলা যাবে না, ট্রিপ থেকে জিরো থেকে এনে আবার তোমাকে উপরে তুলতে হবে। আর এইটা হচ্ছে এই যে রেড কালারের যেটা দেখছো, এইটা, সরি, এই যে বাটনটার কথা বলছি, এই যে বাটনটা দেখছো, এই বাটনটা হচ্ছে টেস্ট ট্রিপ বাটন, মানে ওইটা টিপলে টি পজিশনে দাঁড়াবে, তোমার লোডে থাকুক বা লোডে নাই থাকুক। ঠিক আছে, এইটা হচ্ছে একটা এমসিসিবি 4 পোলে দেখালাম। সিঙ্গেল পোল এমসিসিবি দেখে নাও, এইটা, না এটা 3 পোল, এটা আবার 3 পোল এমসিসিবি। সিঙ্গেল পোল, এইটা
দেখো এইটা হচ্ছে সিঙ্গেল পোল এমসিসিবি, ঠিক আছে। এইটা দেখো এইটা মনে হয় ট্রিপ পজিশন না, ট্রিপে নেই, এটা অনেক রয়েছে, ঠিক আছে। এইটা একটা সিঙ্গেল পোল এমসিসিবি, যদিও সিঙ্গেল পোল মোস্টলি ডিসিতে ইউজ হয়, কারণ এসিতে তোমার ওই অ্যাম্পিয়ার যাচ্ছে মানে আমরা 3 ফেজ ইউজ করি না, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এমসিসিবি সম্পর্কে বললাম। নেক্সট হচ্ছে আরসিসিবি দেখাই, এইটা এটা একটু জটিল দেখতে, এটা দেখো। হুম, এটা দেখো সিঙ্গেল পোল সিঙ্গেল ফেজ, এটা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। মানে সিঙ্গেল ফেজ মানে 2 পোল আর কি, সিঙ্গেল ফেজ। পি মানে একটা করে পি এসছে, একটা করে এন বেরিয়ে যাবে। এইটা তোমার তার ভেতরেই সেন্স করে নেবে দুটোর মধ্যে ডিফারেন্স। যদি ট্রিপ করানো থাকে তাহলে ট্রিপ হয়ে যাবে এটা। আর তুমি যদি ম্যানুয়ালি ট্রিপ করাতে যাও, মানে এমসিসিবি তে যেমন ম্যানুয়াল ট্রিপিং এর একটা প্রভিশন থাকে, তো এই দেখো এখানে একটা টি বলে একটা বাটন দিয়েছে। এটা সব আরসি দিতে পাবে না তুমি, যেমন ধরো এই আরসিডিটা, হ্যাঁ এটাতেও আছে, হ্যাঁ আরসিডিতে থাকে, সরি সরি, আরসিডিতে ট্রিপ বলে একটা বাটন অবশ্যই থাকবে। যেমন এটাও দেখো টি বলে, এখানেও ট্রিপ বাটন আছে। যত এখানে আরসিসিবি দেখাচ্ছি দেখো সবগুলোতে একটা টি পজিশন আছে, অর্থাৎ টিটা টিপলে ট্রিপ পজিশন এসে দাঁড়াবে, টেস্ট করে নেওয়া যে হ্যাঁ আমার জিনিসটা ওয়ার্কিং। এটাও তাই, এটাও তাই। এবং কোনটা কত অ্যাম্পিয়ারে অপারেট করে তো দেখো এখানেও লেখা আছে, যেমন লেখা আছে আই ডেল্টা এন, ডেল্টা এন মানে ডিফারেন্স, ডেল্টা এন ইকুয়াল টু 30 মিলি অ্যাম্পিয়ার। মানে এটা একটা 4 পোল এমসিসি, 4 পোল আরসিসিবি। এবং যদি তোমার ওই ভেক্টর সামেশন মানে যদি মিসম্যাচ, কারেন্টের মিসম্যাচ 30 মিলি অ্যাম্পিয়ার ক্রস করে, দিস ডিভাইস ক্যান বি ট্রিপড, ঠিক আছে। যত এই মিলি অ্যাম্পিয়ারটা কম হবে তত বেশি তার দাম, এটাই ব্যাপার। এগুলো সব হচ্ছে আরসিসিবি, ঠিক আছে। আর কার্টিজ ফিউজ তোমরা সবাই দেখেছো, সরি এই যে এই ফিউজটা বলছি, আমরা যত জায়গায় ইউজ করবো চেষ্টা করবো এই ফিউজটা ইউজ করতে। এই যে ফিউজটা দেখছো এটা, মানে আমাদের আগেই বলছি মেন সুইচ বক্সের ভেতরে কিন্তু এই ফিউজটাই মোটামুটি থাকে, এটা তোমরাও জানো। গ্লাস ফিউজ এগুলো তো আমাদের সিস্টেমে থাকে না, এগুলো ছেড়ে দাও, আমাদের থাকে এই ধরনের ফিউজটা। আর এইচআরসি ফিউজ আমাদের ইউজ করার জায়গা আসছে না খুব একটা, আমরা সেরকম জায়গায় মানে এইচআরসি ফিউজ ইউজ করছি না আর কি। আর হচ্ছে দেখো এইখানে একটা ডিস্ট্রিবিউশন বক্সের ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে শুধু ভেতরে এমসিবি রয়েছে, এবং এর ভেতরটা যদি তুমি দেখো শুধুমাত্র ওয়্যার দিয়ে কানেকশন করা আছে এইরকম। এই যে ছবি দেখাচ্ছে এরকম ওয়্যার দিয়ে কানেকশন করা আছে। আর যদি এটা একটা পার্টিকুলার রেঞ্জের উপর চলে যায় তখন আমরা বাস বার ব্যবহার করব। এইটা একটা ডিস্ট্রিবিউশন বক্স দেখতে পাচ্ছ, এখানেও দেখতে পাচ্ছ ওয়্যার দিয়ে কানেকশন করা আছে, ওয়্যারটাকে বাইরে দিয়ে দেখানো আছে যে এইভাবে ওয়্যারিংটা হবে। তো এখানেও দেখতে পাচ্ছ ওয়্যারিংটাকে এইভাবে দেখানো আছে। তো যদি এটা বাস বার দেওয়া সিস্টেম হয় তখন বাস বার দেওয়া ডিস্ট্রিবিউশন বক্স এই যে এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা বাস বার দেওয়া, বা এই একটা জিনিস, এটা ডিসি, যদিও এটা ডিসির ডিস্ট্রিবিউশন বক্স, এরকম বাস বার দেওয়া ভেতরে থাকে। আর এমসিবিটা বাইরের দিকে লাগানোর প্রভিশন থাকে বা ভেতরেও থাকে। এই ছবিটা, এটা আমি চাইছিলাম। একজন তখন জিজ্ঞেস করলে যে স্যার যদি বাস বার দেওয়া হয় তাহলে এমসিবি গুলো কোথায় লাগাবো, এইটা হচ্ছে উত্তর। দেখো এখানে দেখতেই পাচ্ছ তোমরা বাস বার গুলো রয়েছে, এবং দেখো নিচের দিকে এমসিবি 4 পোলের এমসিবি গুলো ভেতরে রয়েছে, ঠিক আছে। ভেতরেই অ্যারেঞ্জমেন্ট থাকুক বা বাইরে থাকুক, মোট কথা এটাই এইভাবে করা হয়। একটা পার্টিকুলার রেঞ্জের উপরে গেলে সেক্ষেত্রে বাস বার ব্যবহার করা হয় আমার টার্মিনাল গুলোকে তোলার জন্য, তখন আর ওয়্যারকে যতটা সম্ভব কম ইউজ করার চেষ্টা করা হয়। তো এইটা হচ্ছে বলার বিষয় আর কি, ঠিক আছে। এই সমস্ত ছবিগুলো তোমার দেখানোর ছিল, আর খুব একটা কিছু দেখানোর নেই। আরো যদি জিজ্ঞেস কিছু না করা থাকে তাহলে বলো, আমি রেকর্ডিংটা স্টপ করছি।